বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে অপরাজিতা গাছের পরিচর্যা। গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় একটি ফুল হলো অপরাজিতা অথবা নীলকণ্ঠ। আজ মে মাসের 5 তারিখ। এখনো পর্যন্ত যদি তোমাদের বাগানে অপরাজিতা ফুল না ফোটে অথবা যদি কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে, যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়, তাহলে এই সময় আমরা কিভাবে পরিচর্যা করব অপরাজিতা গাছের। তাছাড়া অপরাজিতা হলো একটা লতানো প্রকৃতির গাছ। এই লতানো প্রকৃতির গাছকে আমরা কিভাবে ঝোপালো তৈরি করব, নতুন অপরাজিতা গাছের চারা কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করব, কোন ধরনের মিডিয়াতে অপরাজিতা গাছ প্রতিস্থাপন করলে সেই গাছের খুব ভালো বৃদ্ধি হয়, গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটুও স্কিপ করলে হবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অপরাজিতা গাছের কয়েকটা জরুরি পরিচর্যার কথা বলবো, যে পরিচর্যাগুলো করলে আমাদের বাগানের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1, এই মুহূর্তে অপরাজিতা গাছকে আমরা কোথায় রাখবো। মে মাসের এই প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছকে এমন একটা জায়গায় রাখবো যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর নেই কিন্তু হালকা ছায়া আছে। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত রোদ্দুরে থাকবে, তারপর থেকে গাছ ছায়ায় থাকবে। তা না হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে কুঁড়ির সংখ্যা অনেক কম হবে, কারণ অতিরিক্ত রোদ্দুর অপরাজিতা গাছ একেবারেই পছন্দ করে না। পয়েন্ট নাম্বার 2, বন্ধুরা, অপরাজিতা গাছে ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। বাসি ফুল অপরাজিতা গাছে একেবারেই রাখা যাবে না। বাসি ফুল গাছে থাকলে গাছের এনার্জি নষ্ট হবে, তাছাড়া গাছের মধ্যে কুঁড়ি আসা কিন্তু একেবারেই কমে যাবে। তাই বাসি ফুলগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। এই ফুলগুলো যদি আমরা গাছে রেখে দিই তাহলে কিন্তু গাছে বীজ তৈরি হবে, আর গাছে যখনই বীজ তৈরি হবে গাছ কিন্তু তার সম্পূর্ণ এনার্জি বীজ তৈরিতেই নষ্ট করবে। গাছে আর পরবর্তী সময় একেবারে কুঁড়ি আসবে না। তাই তোমরা অনেকেই প্রশ্ন করো গাছে ফুলের কুঁড়ি আসছে না। অপরাজিতা গাছে কুঁড়ি না আসার পেছনে কিন্তু এইটা একটা বড় কারণ। গাছে যদি প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গাছে কিন্তু একেবারেই ফুল আসবে না। বীজ গাছে দুটো একটা তোমরা রাখতে পারো চারা তৈরি করার জন্য, কিন্তু বীজ অতিরিক্ত রাখলে গাছে ফুল আসবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। অনেক সময় দেখা যায় না গাছের ভিতরে অনেক বীজ হয়ে থাকে, ছোট অবস্থাতেই বীজ তুলে ফেলে দেবে, না হলে কিন্তু সেই বীজগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং গাছের এনার্জি নষ্ট হবে। দেখো, বীজ পড়ে কিন্তু অন্যান্য টবে প্রচুর পরিমাণে চারা এইভাবে তৈরি হয়। তো এছাড়াও তোমরা কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারো। তো কীরকম ধরনের ডাল নেবে, যে এই যে ধরনের যে ব্রাউন কালারের যে ডালগুলো দেখতে পাচ্ছ, ঠিক এই রকম জায়গা থেকে ডালটাকে কাটতে হবে এবং তোমরা যদি লাল বালি ভালোভাবে ধুয়ে সেই বালির মধ্যে অথবা কোকোপিটের মধ্যে ডালটাকে প্রতিস্থাপন করে রাখো কাটিং এড পাউডার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে, তাহলে কিন্তু তোমরা 15 দিনের মধ্যেই নতুন চারা গাছ পেয়ে যাবে। তাই যদি তোমরা কোথাও থেকে ডাল সংগ্রহ করতে পারো, এই ডাল থেকেও তোমরা খুব সহজেই চারা তৈরি করতে পারবে। এর আগে অনেক ভিডিওতে আমি কিন্তু ডাল থেকে চারা তৈরি করা তোমাদের দেখিয়েছি। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই যে ছোট্ট চারাটা তৈরি হয়েছে এই চারাটা প্রতিস্থাপন করে দেখাবো কোন ধরনের মাটিতে অপরাজিতা গাছের প্রতিস্থাপন করলে গাছের খুব ভালো বৃদ্ধি হয় এবং সেই গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। তো যদি তোমরা এই সময় নার্সারি থেকে অপরাজিতা গাছ সংগ্রহ করো, তো কী ধরনের মাটিতে প্রতিস্থাপন করবে সেটা ভালোভাবে দেখে নাও এবং গাছ প্রতিস্থাপন করে ফেলো। তো এখানে দেখো আমি 3টে উপাদান নিয়েছি। প্রথম নিয়েছি মাটি, তারপর নিয়েছি কম্পোস্ট এবং তারপর নিয়েছি কোকোপিট। 50% মাটি, 30% কম্পোস্ট, আর নিয়েছি আমি এখানে 20% কোকোপিট। তোমরা কিন্তু এখানে 10% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালিও নিতে পারো। মাটি যদি খুব এঁটেল মাটি হয়, চিটচিটে মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু বালি অবশ্যই মেশাতে হবে। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি চারাটা প্রতিস্থাপন করব। যেহেতু ছোট্ট একটা চারা তাই আমি একটা ছোট্ট টব নিয়েছি। চারার সাইজ বড় হলে বড় সাইজের টব নির্বাচন করতে হবে, আর চারার সাইজ ছোট হলে ছোট সাইজের টব নির্বাচন করতে হবে। অতিরিক্ত বড় পাত্রে ছোট চারাগাছ প্রতিস্থাপন করলে সেই চারাগাছ কিন্তু অনেক সময় গোড়ায় জল জমে মারা যেতে পারে। তাছাড়া যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করব সেই টবের ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই গাছকে বাঁচানো সম্ভব নয়। গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে এবং তারপর গাছটাকে ছায়া জায়গায় রাখতে হবে অন্তত 1 সপ্তাহের জন্য। তারপর তোমরা কিন্তু এই গাছকে রোদ্দুরে রাখতে পারবে। ঠিক যেমনভাবে বললাম, দুপুরের রোদ্দুরে রাখবে না, সকালের রোদ্দুরে রাখবে, তাহলে কিন্তু অপরাজিতা গাছের খুব ভালো বৃদ্ধি হবে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, অপরাজিতা গাছকে ছোট থেকে ঝোপালো করার জন্য প্রথম যে প্রসেসটা আমাদের ফলো করতে হবে, গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু এইভাবে আগাগুলোকে পিঞ্চিং করতে হবে।
পিঞ্চিং প্রসেসটা আমাদের চালিয়ে যেতে হবে। গাছ যদি তোমরা লতানো করতে চাও সেক্ষেত্রে গাছে সাপোর্ট সিস্টেম দিতে হবে, কিন্তু যদি তোমরা ছাদ বাগান করো, ছাদ বাগানের জায়গা কম, গাছকে ঝোপালো করতে চাইছো, বুশি তৈরি করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে আগা পিঞ্চিং করতে হবে। এই ডগাগুলোকে যদি পিঞ্চিং করতে পারো তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই অপরাজিতা গাছ কিন্তু ঝোপালো হয়ে উঠবে। তো আমি এই ছোট টবটার মধ্যে 3টে বীজ দিয়েছিলাম, তো 3টে বীজ থেকে 3টে চারা তৈরি হয়েছে। তো আমি 3টে চারাকেই কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি করার চেষ্টা করছি, এবং যখনই আমি ডগাকে পিঞ্চিং করছি, ডগাগুলো পিঞ্চিং করার সাথে সাথেই আমি কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারছি গাছের মধ্যে কিন্তু কুঁড়ি চলে আসছে। যেহেতু আমি গাছটাকে লতানো প্রকৃতির করছি না, আমি যেহেতু ঝোপালো করছি, তাই কিন্তু গাছে কুঁড়ি আসছে। কিন্তু এই গাছটাকেই যদি আমি সাপোর্ট সিস্টেম দিতাম, গাছটা যদি লতানো প্রকৃতির হতো, তাহলে গাছ তার সম্পূর্ণ এনার্জি এর বৃদ্ধিতেই কাজে লাগাতো, গাছ কিন্তু কুঁড়ি আনার প্রতি মনোযোগ দিত না। সেই কারণে তোমরা যদি ছোট গাছে ফুল চাও সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই পিঞ্চিং স্টার্ট করতে হবে। এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাও কিন্তু আমি ঝোপালো তৈরি করছি এবং এই গাছেও কুঁড়ি চলে আসবে। তবে এই গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বেশি হয়ে গেছে, যে কারণে গাছের পাতাগুলো দেখো, পাতার সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, যে কারণে গাছে কুঁড়ি আসছে না। তাই যদি তোমাদের বাগানের গাছের পাতার সাইজ এরকম বড় বড় হয়ে যায়, গাছে যদি কুঁড়ি না আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কম প্রয়োগ করতে হবে এবং গাছে শুধুমাত্র ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, প্রচণ্ড গরমে যদি তোমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যায়, তাহলে ঘরোয়া পদ্ধতিতে আমরা একটা ম্যাগনেসিয়াম সালফেট অথবা এপসাম সল্ট স্প্রে করব। তো সেটা কিভাবে তৈরি করব? সেটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন লেবুর খোসা, এবং লেবুর খোসার সাথে প্রয়োজন রসুনের খোসা। তো এই দুটো উপাদান আমরা 3 দিন ভিজিয়ে রাখবো। 1 মুঠো রসুনের খোসা এবং একটা পাতিলেবুর খোসা অথবা 2টো পাতিলেবুর খোসা 1 লিটার জলে আমরা 3 দিন ভিজিয়ে রেখে দেবো। তারপর আমরা সাধারণ জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করব। তো এটাকে আমি কেন ঘরোয়া এপসাম সল্ট বলছি? বন্ধুরা, লেবুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম, আর রসুনের খোসার মধ্যে আছে সালফার, তাই এটাকে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া একটা এপসাম সল্ট বলতেই পারি। তো যেহেতু ম্যাগনেসিয়াম এবং সালফার দুটো একসাথে আছে, তাই ম্যাগনেসিয়াম সালফেট আমরা ঘরোয়া উপায়ে এইভাবে তৈরি করতে পারি, খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবো। তো দেখো, একটা অন্য পাত্রের মধ্যে আমি 500 ml সাধারণ জল নিয়েছিলাম। তো এখানে আমি কিন্তু আরও 500 ml যে লিকুইডটা আমি তৈরি করেছি 3 দিন ভিজিয়ে, সেটা মিশিয়ে নিলাম। এবার স্প্রেয়ার বটলে ভরে আমি কিন্তু গাছে স্প্রে করব। তো বাগানের যে কোনো গাছে আমরা স্প্রে করতে পারবো, শুধুমাত্র যে অপরাজিতা গাছে এটা স্প্রে করা যাবে তা কিন্তু নয়, বাগানের যে কোনো গাছে স্প্রে করা যাবে। শুধুমাত্র যে এটা এপসাম সল্টের কাজ করবে তা নয়, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, গাছে যদি ফাঙ্গাস প্রবলেম হয়, এটা আমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতেই পারি, তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া বন্ধুরা, রসুনের খোসার মধ্যে পটাশিয়াম আছে, এই রসুনের খোসা ভেজানো জল এবং লেবুর খোসা ভেজানো জল গাছে যদি আমরা স্প্রে করতে পারি, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। যে গাছে ফুল আসছে না, কুঁড়ি আসছে না, সেই গাছে তোমরা কিন্তু এটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আমার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু আমি ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করি এবং যার ফলে আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এবার আসি পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছে কুঁড়ি আসে না, তার কারণ খাবারের অভাব। তো এই সময় আমরা কোন কোন খাবার প্রয়োগ করব? আজকের আমি মোট 3 ধরনের খাবার গাছে প্রয়োগ করা দেখাবো, যে খাবারগুলো গাছে প্রয়োগ করার মাত্র 7 দিনের মধ্যেই কিন্তু গাছে তোমরা কুঁড়ি দেখতে পাবে। তো প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করছি, এটা হলো ইউজ করা চা পাতা। চা পাতা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে সেই চা পাতা তোমরা গাছে প্রয়োগ করবে। তো এখানে আমি 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা দিচ্ছি। চামচ মেপে দিলে তোমরা কিন্তু এখানে 5 থেকে 6 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা দেবে। যদি ফ্রেশ চা পাতা দাও সেক্ষেত্রে 10 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা দিতে হবে। এরপর যে খাবারটা আমি এখানে প্রয়োগ করব, এটা হলো সরিষার গুঁড়ো। সরিষার যে দানা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই সরিষার দানা ভালোভাবে গুঁড়ো করে রোদ্দুরে 2 থেকে 3 দিন ভালোভাবে শুকনো করে তারপর গাছে আমরা প্রয়োগ করব। তো এটা তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো। তো এরপর যে খাবারটা আমি এখানে প্রয়োগ করব, সেটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। বন্ধুরা, এই সময় আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করব, কারণ এখন যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে, টবের মাটি ভেজা হয়ে আছে, তাই গাছের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হবে। তাছাড়া গাছে ফুল আনার জন্য আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করব, তাই এখানে প্রয়োগ করলাম আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো। বন্ধুরা, পেঁয়াজের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতেই পারো, কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে পটাশিয়াম, তাছাড়া আছে সালফার। তো যেমন আমরা রসুনের খোসা গাছে স্প্রে করতে পারি,
ঠিক তেমনই কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়ো গাছে টবের মাটিতে প্রয়োগ করতে পারি। এই সময় গাছের মাটি ভিজে থাকা অবস্থায় গাছে আমরা এই খাবার যদি 3টে দিতে পারি, গাছে যেমন গাছের শিকড় ভালো থাকবে, গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না, ঠিক তেমনই কিন্তু গাছে কুঁড়ি আসবে। তো বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু জল দিলাম না, তার কারণ আমার টবের মাটি ভিজে আছে। নিচের দিকে টবের অংশ যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে নিচের দিকের মাটি কিন্তু ভেজা হয়ে আছে। তো এই মুহূর্তে আমি কিন্তু একেবারেই জল প্রয়োগ করব না। টবের মাটি ভালোভাবে শুকনো হলে তবেই কিন্তু আবার জল প্রয়োগ করব। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের শিকড়ে ফাঙ্গাস প্রবলেম হবে, গাছের ডালে ডাইব্যাক আসবে, গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে। গাছে ওপর থেকে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন, কিছুতেই কিন্তু আর গাছকে আমরা সুস্থ করতে পারবো না। তাই সব সময় আমাদেরকে জল বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত বৃষ্টি হলে সেই টবে কিন্তু আমরা একেবারেই জল প্রয়োগ করব না, যতদিন পর্যন্ত না টবের মাটি শুকনো হচ্ছে। বন্ধুরা, এই খাবার কিন্তু তোমরা প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করবে। টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করবে। টবের সাইজ বড় হলে খাবারের পরিমাণ বাড়াবে, আর টবের সাইজ ছোট হলে খাবারের পরিমাণ কম দেবে। তো এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্টের কথা বললাম সেই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। ঠিক যেমন আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, ঠিক তেমনই কিন্তু তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।